মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি কানাডা আক্রমণ করবেন? কানাডায় কি তিনি কোনো ধরনের সামরিক অভিযান চালিয়ে কানাডাকে তার নিয়ন্ত্রণে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, যেমনটি ঘটেছে ভেনেজুয়েলায়? ভেনেজুয়েলায় অবশ্য প্রেসিডেন্ট এবং তার স্ত্রীকে ঘুম থেকে তুলে টেনে হিঁচড়ে আমেরিকায় নিয়ে আসা হয়েছে। ঘোষণা দেওয়া হয়েছে যে ভেনেজুয়েলা এখন আমেরিকা চালাবে। ঠিক সেই রকমভাবে কানাডাকেও আমেরিকা চালাবে, কিংবা ডোনাল্ড ট্রাম্প গত 10 মাস ধরে যে কথাটি বারবার বারবার বলেছেন, উচ্চারণ করেছেন, যে কানাডাকে তিনি 51তম স্টেট হিসাবে দেখতে চান মার্কিন যুক্তরাষ্ট্রের, তার সে আকাঙ্ক্ষা পূরণের কোনো ধরনের উদ্যোগ, চেষ্টা, সাহস কিংবা দুঃসাহস তিনি এই সময় দেখাবেন কিনা। ক্যানাডিয়ানদের মধ্যে, সাধারণ জনগণের মধ্যে এই নিয়ে আলাপ আলোচনা হচ্ছে, কিন্তু মানুষের মধ্যে একটা বিভক্তি আছে। অনেকে বিশ্বাস করেন যে হ্যাঁ, ট্রাম্পকে বিশ্বাস নেই, ট্রাম্প যে কোনো কিছু ঘটিয়ে ফেলতে পারেন। আবার অনেকে মনে করেন না, কানাডা আর ট্রাম্প আর যাই করুক, কানাডায় কোনো ধরনের সামরিক অভিযান পরিচালনা করবেন না। কিন্তু কেন করবে না, এ নিয়ে একটা জনমত জরিপ পরিচালিত হয়েছিল, এবং সেই জনমত জরিপেও দেখা গেছে যে মোস্ট অফ দ্য পিপল দে থিঙ্ক, বা তাদের মধ্যে এক ধরনের একটা আস্থা আছে যে না, আমেরিকা আর যাই হোক, কানাডা এরকম করবে না। এর মাঝখানে আমরা দেখেছি যে মেক্সিমকোকে নিয়ে এক ধরনের একটা হুমকি দেওয়া হয়েছে, কিন্তু গ্রিনল্যান্ড আমেরিকা নিয়ে নিতে চায়, সেই আলাপ আলোচনা খুব জোরে সোরে উচ্চারিত হচ্ছে। এই যে সামগ্রিক অবস্থা, সামগ্রিক পরিস্থিতি, এই পরিস্থিতি কানাডার সরকার, মার্ক কার্নি, তারা কিভাবে দেখছেন? আমরা যদি ঠিক একটু পেছনের দিকে তাকাই, যে ভেনেজুয়েলার ঘটনার পরপর কানাডার রিয়াকশনটা কেমন ছিল, আপনারা নিশ্চয়ই খেয়াল করবেন যে কানাডিয়ান প্রাইম মিনিস্টার অত্যন্ত অত্যন্ত, আমি শব্দটা দুইবার বললাম, অত্যন্ত সতর্কতার সঙ্গে তিনি তার প্রতিক্রিয়া প্রকাশ করেছেন। এই যে ডোনাল্ড ট্রাম্প সৈন্য পাঠিয়ে একটি দেশের প্রেসিডেন্টকে তুলে এনেছেন, সেটির কিন্তু কানাডা নিন্দা করেনি। মার্ক কার্নি বরং নজর দিয়েছেন তার পরবর্তী পর্যায়ের যে ভেনেজুয়েলায় যে নতুন সরকার গঠিত হবে, সেই প্রক্রিয়ায় যেন জনগণের সে থাকে, ডেমোক্রেসি সেখানে যেন অনুসরণ করা হয়, ইন্টারন্যাশনাল ল যেন সেখানে অনুসরণ করা হয়। এখন আপনি একটি দেশের ভেতর থেকে তার দেশের সরকার প্রধানকে তুলে নিয়ে আসবেন, সেখানে কি ইন্টারন্যাশনাল ল ভায়োলেট হয় না? সেটি নিয়ে কিন্তু মার্ক কার্নি কোনো কথা বলেননি। মজার ব্যাপার হচ্ছে, সংসদের প্রধান বিরোধী দলীয় নেতা কানাডার কনজারভেটিভ পার্টির পিয়ারে পোলিয়েভ, তিনি আরও অ্যাগ্রেসিভ স্টেটমেন্ট করেছেন। না, তার অ্যাগ্রেসিভ স্টেটমেন্টটা কিন্তু ট্রাম্পের বিরুদ্ধে না, ভেনেজুয়েলার ওই সরকারের বিরুদ্ধে। তিনি তাকে তো যাচ্ছে তাই ভাষায় গালাগালি করে, বরং ডোনাল্ড ট্রাম্প যা করেছে, আমেরিকা যা করেছে, সেটাকে একেবারে অভিনন্দন জানিয়ে ফুলিয়ে ফাঁপিয়ে তিনি অনেক কথাবার্তা সেখানে বলেছেন। আমরা জানি যে কানাডা অনেক বছর ধরেই ভেনেজুয়েলার এই সরকারকে সমর্থন করছিল না, তারা সেই সরকারটিকে অবৈধ সরকার হিসেবে বিবেচনা করছিলেন। কিন্তু এখন একটি ভিন্ন রকম পরিবেশ তৈরি হয়েছে, একটি পরিস্থিতি তৈরি হয়েছে। সে যাই হোক, কিন্তু যখন গ্রিনল্যান্ডের প্রসঙ্গটি এসেছে, সেই সময়ে কিন্তু আবার মার্ক কার্নি একটু প্রতিক্রিয়া দেখিয়েছেন। তখন তিনি প্যারিসে ছিলেন, সেখানের একটি শান্তি আলোচনায় ইউক্রেন নিয়ে। সেখানে তিনি স্পষ্ট করে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বলেছেন যে গ্রিনল্যান্ড কি হবে, কাদের থাকবে, সেই সিদ্ধান্ত নেবে ড্যানিশ পিপল অ্যান্ড গ্রিনল্যান্ডের পিপল, সেখানে অন্য কারো কোনো বলার কিছু নেই। স্পষ্টতই মার্কিন যুক্তরাষ্ট্র বা ডোনাল্ড ট্রাম্প যে কাজটি করতে চান, গ্রিনল্যান্ডকে যে দখল করে নিতে চাচ্ছেন, তার বিরুদ্ধে তিনি সেখানে কথা বলেছেন। সো ভেনেজুয়েলার সামরিক আগ্রাসনের ভেনেজুয়েলায় ট্রাম্পের সামরিক আগ্রাসনের বিরুদ্ধে তিনি কথা না বললেও, সম্ভাব্য গ্রিনল্যান্ডে সম্ভাব্য সামরিক আগ্রাসনের বিরুদ্ধে তিনি একটি বক্তব্য, প্রতিবাদ তিনি জানিয়ে রেখেছেন। এও জানিয়েছেন যে কানাডার গভর্নর জেনারেল আগামী মাসে গ্রিনল্যান্ড সফরে যাবেন। তার মানে হচ্ছে যে গ্রিনল্যান্ডের ক্ষেত্রে কানাডার একটা পজিশন আছে, এবং সেটি থাকাটাই স্বাভাবিক, কারণ গ্রিনল্যান্ডে যদি ফার্দার অ্যাটাকটা আসে, তাহলে কানাডাকে আক্রমণ করাটা অনেকটা সহজ হয়ে যায়। এখন এই যে কানাডাকে ডোনাল্ড ট্রাম্প আক্রমণ করবে কিনা, বা 51তম স্টেট হিসাবে নিয়ে নেওয়ার চেষ্টা করবে কিনা, সেই জায়গাগুলো কিসের উপর নির্ভর করে? এই জায়গাটায় অনেকে বলছেন যে আমি আজকে যখন আমি আলোচনাটা করছি,
কানাডার অত্যন্ত প্রভাবশালী দৈনিক পত্রিকা দ্য গ্লোব অ্যান্ড মেইল একটা বিস্তারিত এডিটোরিয়াল করেছেন, এবং সেই এডিটোরিয়ালে সেই এডিটোরিয়ালে যে কথাটি বলা হয়েছে যে ডোনাল্ড ট্রাম্পের কাছে আসলে ডেমোক্রেসি, ইন্টারন্যাশনাল ল এইসব মোটেও গুরুত্বপূর্ণ না, কিংবা এই যে ভেনেজুয়েলাতে যে ঘটনাটি ঘটানো হয়েছে সেটি ইন্টারন্যাশনাল অর্ডার ঠিক করার জন্য করা হয়েছে, মানবাধিকার ঠিক করার জন্য করা হয়েছে, কিংবা ভেনেজুয়েলার নাগরিকদেরকে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া উপহার দেওয়ার জন্য করা হয়েছে, নট নেসেসারিলি। এটি হচ্ছে গ্লোব অ্যান্ড মেইল এডিটোরিয়াল বোর্ড তারা বলছে। তাহলে এই কাজটি কেন করলেন? গ্লোব অ্যান্ড মেইলের এডিটোরিয়াল বোর্ডের বক্তব্য হচ্ছে এটা হচ্ছে একটা সিম্পল একটা তার যে মানে মোটিভেশনটা সেটা হচ্ছে একটা সিম্পল এনসিয়েন্ট মোটিভেশন, একেবারে পুরনো কালের একটা সহজ একটা তার প্রবৃত্তি, সেটি হচ্ছে কি সাম্রাজ্য, পাওয়ার, দখল, আমার যে ক্ষমতা আছে সেই ক্ষমতা দেখানো। এবং ডোনাল্ড ট্রাম্প হচ্ছেন তেমন ব্যক্তি, তেমন শাসক যিনি কোথাও ক্ষমতা দেখানোর তার যে হ্যাডম আছে সেই হ্যাডমটা দেখানোর বিন্দু মাত্র সুযোগ তিনি হাতছাড়া করতে চান না, এবং প্রতিপক্ষ যদি দুর্বল হয় তাহলে তো তিনি আরও সেটি হাতছাড়া করতে চান না, একেবারে মুহূর্তের মধ্যে, সেকেন্ডের মধ্যে সেই সুযোগটি তিনি কাজে লাগিয়ে ফেলতে চান। এটি হচ্ছে দ্য গ্লোব অ্যান্ড মেইলের এডিটোরিয়াল বোর্ডের অ্যাসেসমেন্ট ভেনেজুয়েলার ঘটনা এবং কানাডায় সম্ভাব্য ঝুঁকি নিয়ে তারা আজকে যেই এডিটোরিয়ালটি করেছে সেই ক্ষেত্রে এটি তারা বলেছে। এখন কানাডা না হয় খুব মার্কারি, খুব মানে সতর্ক প্রতিক্রিয়া প্রকাশ করেছে, আবার ওখানে একটু এক ধরনের অ্যাগ্রেসিভ হয়েছেন গ্রিনল্যান্ড নিয়ে। আবার আরও একটি ঘটনা ঘটেছে। গতকালই মার্ক কার্নি ঘোষণা দিয়েছেন যে তিনি আগামী সপ্তাহ নাগাদ চীন সফরে যাচ্ছেন। আমরা জানি যে মার্ক কার্নি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ট্রেড ওয়ারটা শুরু হওয়ার পর থেকে, মানে ট্যারিফ নিয়ে ঝামেলা শুরু হওয়ার পর থেকে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের উপর যে কানাডার ইকোনমিক ডিপেন্ডেন্স, সেই ডিপেন্ডেন্সটা কমিয়ে আনার চেষ্টা করছেন এবং বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করছেন। ইউকেতে ঘুরেছেন, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে চেষ্টা করছেন, এশিয়ার সঙ্গে চেষ্টা করছেন, তিনি ইন্ডিয়া গিয়েছেন, এখন আবার চীনও যাচ্ছেন, কারণ চীনের মার্কেটের সঙ্গে তিনি এক ধরনের একটা ক্যানাডিয়ান মার্কেটের একটা ইন্টারাকশন করতে চান। এখন চীনের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক, ট্রাম্পের সম্পর্ক, সেটা আমরা জানি। ফলে সেটি আসলে ডোনাল্ড ট্রাম্পের মধ্যে কী ধরনের প্রতিক্রিয়া তৈরি করবে এবং সেই প্রতিক্রিয়ার প্রকাশটা কিভাবে ঘটবে সেটি দেখার জন্য, বোঝার জন্য হয়তো আমাদের আরও খানিকটা সময় অপেক্ষা করতে হবে। কিন্তু সেই অপেক্ষা করার আগে আমরা যে জায়গাটায় দৃষ্টি দিতে পারি সেটি হচ্ছে, আপনারা যারা ক্যানাডিয়ান পলিটিক্স ফলো করেন তারা তাদের আমেরিকান পলিটিক্স যারা ফলো করেন তাদের নিশ্চয়ই নজরে পড়েছে যে নভেম্বর মাসে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের একটা ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজির একটা আপডেট অ্যানাউন্স করেছে। সেই আপডেটটা যারা খেয়াল করেছেন, সেই আপডেটটা যারা পড়েছেন, তাদের কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে আতঙ্কিত হওয়ার যথেষ্ট কারণ আছে। খুব বড় এই স্ট্র্যাটেজি ব্যাপারটির আমি পুরোটিতে যাইনি, কিন্তু ক্যানাডিয়ান যে আসপেক্টটা সেখানে আছে, সেখানে কিন্তু তার একটা ঘোষণায় দেওয়া আছে যে তিনি এটি এনশিওর করতে চান, নিশ্চিত করতে চান যে এই যে ওয়েস্টার্ন হেমিসফিয়ারে পশ্চিম গোলার্ধের যত দেশগুলো আছে সব দেশগুলোর উপর মার্কিন যুক্তরাষ্ট্রের এক ধরনের একটা নিয়ন্ত্রণ থাকবে, এবং কৌশলগত যেসব জায়গাগুলো আছে, যেসব স্থাপনাগুলো আছে, সে যে কোনো জায়গায় মার্কিন যুক্তরাষ্ট্র যখন খুশি তখন সেখানে তারা অ্যাক্সেস নিতে পারবে। এইরকম একটি পরিকল্পনা তাদের এই ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজিতে উল্লেখ করা হয়েছে। গ্লোব অ্যান্ড মেইল এটি নিয়ে তখনই এটি নিয়ে একটি প্রতিবেদন এডিটোরিয়াল প্রকাশ করেছিল এবং সেই এডিটোরিয়ালে তারা বলেছিল যে এটি হচ্ছে কানাডার সার্বভৌমত্বের জন্য একটা হুমকি স্বরূপ। মানে পাশের দেশ, প্রতিবেশী দেশ মার্কিন যুক্তরাষ্ট্র তার যে ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজি তারা যেটি তৈরি করেছে সেই স্ট্র্যাটেজিটাকে তারা বলছিলেন যে এটি আসলে পশ্চিমা যে দেশগুলো আছে সেই দেশগুলোর উপর তাদের আধিপত্য, তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার এটি একটি ব্লু প্রিন্ট, এবং এই ব্লু প্রিন্টটি করা হয়েছে এই জন্য যে তারা যখন খুশি তখন যে কোনো দেশের যে কোনো জায়গায় তারা ঢুকে পড়তে পারবে এবং তাদের যা খুশি তা করতে পারবে। এখন এই যদি হয় যে ওয়েস্টার্ন এই মানে কান্ট্রিগুলোর উপর তার এক ধরনের একটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে, তাহলে তো কানাডা তার প্রতিবেশী দেশ, কানাডা তো সেই তার স্ট্র্যাটেজির বাইরে যাচ্ছে না। এখন কানাডাতে সামরিক অভিযান চালানো কিংবা
এই ধরনের কোনো আগ্রাসন করা, সেই জায়গাটা নিয়ে পলিটিশিয়ানদের মধ্যে, কানাডার নীতি নির্ধারকদের মধ্যে, সিভিল সোসাইটির মধ্যে দ্বিমত আছে, ভিন্ন মত আছে। যদিও মানে ক্যানাডিয়ান আর্মি ইতিমধ্যে তাদের শক্তি সামর্থ্য নিয়ে অ্যাসেসমেন্ট করতে শুরু করেছে, তাদের কি অবস্থা আছে সেগুলো তারা পর্যালোচনা করছে, সেগুলো নিয়ে হয়তো আমি আলাদাভাবে কথা বলবো। কিন্তু তারা যে বিষয়টি বলছেন, এবং গ্লোব অ্যান্ড মেইলের এডিটোরিয়ালও যে কথাটি বলছেন, যে হ্যাঁ, যদিও কিছুদিন আগেই ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে তিনি আসলে কানাডাতে অন্তত সামরিক অভিযান চালাবেন না বা সেনাবাহিনী ব্যবহার করবেন না, কিন্তু তাকে আমরা কতটা বিশ্বাস করতে পারি? তিনি ফ্রিকোয়েন্টলি তার এক কথা থেকে আরেক কথায় চলে যান, তার কথা ঠিক থাকে না, সেই বিষয়টি তো আমরা জানি। তারপরেও যুক্তির খাতিরে, আলোচনার খাতিরে অনেকে ধরে নিচ্ছেন যে না, আমেরিকা কানাডার উপর কোনো ধরনের মিলিটারি আগ্রাসন তারা চালাবে না, মিলিটারি অ্যাটাক তারা করবে না। কিন্তু কানাডাতে যদি নিয়ন্ত্রণ করতে চায়, সেই নিয়ন্ত্রণের প্রক্রিয়াটা কিন্তু গত 10 মাস ধরে শুরু হয়েছে, যেটি হচ্ছে ট্যারিফ আরোপ, এবং একই সঙ্গে তার যে রেটরিক, এটিকে 51তম স্টেট করে ফেলা। এই প্রক্রিয়াটি কিন্তু গত 10 মাস ধরে চলছে, এবং সামনের দিনগুলোতে এই মানে বাণিজ্য বাধা বেশি আরোপ করে। আমরা তো জানি যে সামনেই মানে এই যে কানাডা, মেক্সিকো, মার্কিন যুক্তরাষ্ট্রের যে একটি ট্রেড একটা এগ্রিমেন্ট আছে, সেই এগ্রিমেন্টের এখন রিনিউয়ালের সময় আসছে, সেটি নিয়ে নেগোসিয়েশন চলছে। ফলে এখন সেই নেগোসিয়েশনে কি ইম্প্যাক্ট হবে, কি প্রতিক্রিয়া হবে, সেইখানে ডোনাল্ড ট্রাম্প কতটা আধিপত্য প্রাধান্য বিস্তার করার চেষ্টা করবেন, সেই বিষয়গুলো নিয়েও কিন্তু যথেষ্ট উদ্বেগের কারণ আছে। বিশেষজ্ঞরা বলছেন যে আসলে কানাডার এখন সবচাইতে বড় কাজ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের উপর তার যে ডিপেন্ডেন্স, সেটা কমানো। এবং সবাই এই কথাটি বারবার মনে করে দিচ্ছেন যে ডোনাল্ড ট্রাম্প যদি তার প্রতিপক্ষকে দুর্বল দেখে, তাহলে সে আরও বেশি শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে। ফলে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনায়, নেগোসিয়েশনে, যে কোনো জায়গায় কানাডা কতটা শক্তি নিয়ে, কতটা সাহসিকতার সঙ্গে মোকাবেলা করবে, সেটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর গুরুত্বপূর্ণ আমেরিকার ইকোনমির উপর ডিপেন্ডেন্সটা কমানো, আর কানাডার যে নিরাপত্তা বলয়, যে নিরাপত্তা রক্ষার যেই নির্ভরশীলতা মার্কিন যুক্তরাষ্ট্রের উপর আছে, সেটাও কমিয়ে আনা। এই বিষয়গুলো নিয়ে আমি সামনের দিনে আরও বিস্তারিত আলাপ করব। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন আপনারা।